সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি আকবর আলী, তোমাদের আকবর স্যার। আজ আফ্রিকা কবিতার বিস্তারিত আলোচনা, প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে কোন লাইন থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা আমি আলোচনা করব। নিশ্চয়ই তোমরা আমার প্রথম ভিডিওটি দেখেছো। আফ্রিকা কবিতার ভাবার্থ বা সারমর্ম নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে প্রাথমিক কিছু তথ্য দেওয়া হয়েছে। তো আফ্রিকা কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই কবিতাটি তোমরা সবাই জানো। এই কবিতাটা রচনার একটি প্রেক্ষাপট আছে। 1935 খ্রিস্টাব্দে মুসোলিনি তৎকালীন আবসেনিয়া, বর্তমান যে ইথিওপিয়া, সেই ইথিওপিয়ার উপর আক্রমণ হেনেছিলেন। সেটা কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার প্রেক্ষাপট হিসাবে বেছে নিয়েছেন। আমরা আলোচনায় জেনেছি, প্রথম যে ভিডিও, সেই ভিডিওর আলোচনায় জেনেছি এই কবিতাটা আসলে তার যে ব্যক্তিগত সচিব ছিলেন অমিয় চাঁদ চক্রবর্তী, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেছিলেন যে মুসোলিনির এই ইথিওপিয়ার আক্রমণকে প্রেক্ষাপট করে আফ্রিকা সম্পর্কে আপনি একটা কবিতা লিখুন। তোমরা জানো এই কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের 16তম কবিতা। মনে রাখবে, পত্রপুট কাব্য 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কিন্তু আমাদের যে কবিতাটি, এই কবিতাটি 1937 খ্রিস্টাব্দে রচিত। অর্থাৎ এই কবিতাটি পরবর্তীকালে এতে প্রথম সংস্করণ, সেই সংস্করণে পত্রপুট কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। আমরা পড়েছি যে এই কবিতায় 4টি স্তবক আছে। এই 4টি স্তবকে কবি প্রথমে আফ্রিকা মহাদেশের সৃষ্টি তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন, সেখানে তার দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছেন। দ্বিতীয় যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে আমরা দেখেছি যে আফ্রিকার ওপর সভ্য ইউরোপীয়রা যে অকথ্য নির্যাতন, শোষণ, শাসন চালিয়েছেন তার একটা বর্ণনা। তৃতীয় অনুচ্ছেদে দেখেছি যে সেই সভ্য ইউরোপীয়রা তাদের দেশে, তাদের পাড়ায় পাড়ায় সুখ শান্তি বিরাজ করলেও তারা আফ্রিকার ওপর যে অত্যাচার চালাচ্ছে তার উল্টোটা তাদের দেশে ঘটেছে। আর শেষ অনুচ্ছেদে আমরা দেখেছি যে সেই সভ্য ইউরোপীয়রা একটা সময় তারা নিজে নিজে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাদের মনের লুকোয়িত ইচ্ছা সেখানে প্রকাশ পায় এবং একটা অশুভ ধ্বনির মতো সারা বিশ্বে একটা যুদ্ধ ঘোষণা করেন তারা। সেইখানে কবি বিশ্বের শান্তিকামী মানুষদেরকে আহ্বান করেছেন যে লাঞ্ছিত, শোষিত, নিপীড়িত আফ্রিকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করা। সেই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে সভ্যতার পুণ্যবাণী ঘোষণা হোক, এই পর্যন্ত আমরা দেখেছি। আজকে আমি এই ভিডিওতে লাইন ধরে ধরে এর বিশ্লেষণ করার চেষ্টা করব। তো গুরুজি এই কবিতার প্রথম লাইনেই বলছেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আমি এই লাইনগুলির অর্থ বিশ্লেষণ করার পূর্বেই একটু বলে নিই। পৃথিবী সৃষ্টি সম্পর্কে প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থাপন তত্ত্ব বলছে যে আসলে পৃথিবী 7টি বড় পাত, 20টি মাঝারি পাত, অসংখ্য ছোট পাত নিয়ে গঠিত। এই পাতগুলো যখন পরস্পরের দিকে এগিয়ে আসে, একটি পাত আর একটি পাতের উপর উঠে গেলে ভূকম্প হয় এবং তার ফলে সেই ভূকম্পের ফলে অনেক সময় পৃথিবীর যে স্থলভাগ, সেই স্থলভাগগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আমরা জানি, ভূগোলে পড়েছি যে বলা হচ্ছে পৃথিবীর সৃষ্টির পরবর্তীকালে একটা মাত্র মহাদেশ ছিল যার নাম প্যানজিয়া, একটা মাত্র মহাসাগর ছিল যার নাম প্যানথালাসা। এই প্যানজিয়া একটা সময় ভেঙে টুকরো টুকরো হয়ে বর্তমানে 7টি মহাদেশে পরিণত হয়েছে। আর সেটি টুকরো টুকরো হয়ে যাওয়ার জন্য সেই মহাসাগরটিও বর্তমান 5টি মহাসাগরে পরিণত হয়েছে। আমরা
এইখানে পড়ছি যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আমরা এখানে কবিজির যে ঐশ্বরিক চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় যদি লক্ষ্য রাখি বুঝতে পারবো যে আসলে কবি বলতে চাইছেন স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার কথা বলছেন, যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগ, অর্থাৎ যেই সময় পৃথিবীর সৃষ্টি হয়নি, পৃথিবীর নির্দিষ্টভাবে সাজানো হয়নি, বিন্যাস করা হয়নি, সেই সময় সেই যুগটাকেই কবি উদ্ভ্রান্ত যুগ বলছেন। বলছেন স্রষ্টার নিজের প্রতি অসন্তোষে, তার সৃষ্টি তার নিজের মনের মতো হচ্ছে না, সেই জন্য তিনি নিজে অসন্তোষ প্রকাশ করছেন। আর সেই অসন্তোষের কারণেই ঘন ঘন যে মাথা নাড়াচ্ছিলেন, সেই ঘন ঘন মাথা নাড়ার দিনেই রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। এখানে রুদ্র সমুদ্রের বাহু এই শব্দটি পেলাম। আসলে পৌরাণিক মতে শিবের একটা রূপ হচ্ছে রুদ্র রূপ। বলা হয় সতী, শিবপত্নী সতী বিনা নেমন্ত্রণে তার পিতৃগৃহে যজ্ঞে উপস্থিত হলে সেখানে অপমানিত হন, আর অপমানিত হওয়ার ফল তিনি যজ্ঞের আগুনে আত্মবলি দেন। এই জন্যই শিব ক্ষিপ্ত হয়ে প্রলয় ঘটাবার জন্য নৃত্য করতে শুরু করেন। শিবের এই রূপটাকেই রুদ্র রূপ বলা হয়। তো ঠিক সেই রকম সমুদ্রের রুদ্ররূপ, অর্থাৎ এই প্লেট টেকটনিক থিওরি অনুসরণ যদি করি, তো ভূমিকম্প সমুদ্র তলে যদি হয় সেইখানে সুনামি হয়, তো সেই সুনামির ভয়ঙ্কর রূপ ধারণ করে, সমুদ্র ভয়ঙ্কর রূপ ধারণ করে, জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। আর সেই জলোচ্ছ্বাসই একটা সময় আফ্রিকাকে প্রাচী ধরিত্রীর বুক থেকে পৃথক করে দেয়। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। আফ্রিকা প্রাচী ধরিত্রীর বুক থেকে পৃথক হয়ে গেল, রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে পৃথক করে দিল। এই পৃথক হয়ে যাওয়ার পরই সেই আফ্রিকার বড় বড় বনস্পতি একটা নিবিড় পাহারা সৃষ্টি করল। এই নিবিড় পাহারায় কারণেই আফ্রিকার সেই ভূপৃষ্ঠে আলো সেইভাবে পৌঁছাতো না, কেননা গভীর অরণ্যে পরিপূর্ণ হয়ে যাওয়ার ফলেই সূর্যের আলো সেই অরণ্য ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারতো না। সেজন্য কবি বলছেন যে কৃপণ আলোর অন্তপুর, আফ্রিকার ভূপৃষ্ঠকে কৃপণ আলোর অন্তপুর বলছেন। কৃপণ আমরা জানি যারা মিতব্যয়ী হয়, যারা খুব কম ব্যয় করে, তাদেরকে কৃপণ বলা হয়। ঠিক এইখানে সেই সূর্যের আলোটা এতটাই কম ভূপৃষ্ঠে পৌঁছায় সেই গভীর অরণ্যের জন্য, সেই কারণেই কবি এখানে সেই অন্তপুরটাকে কৃপণ বলছেন, কেননা সেখানে সূর্যের আলো পৌঁছায় না। তার পরেই কবি বলছেন যে আফ্রিকা এই যে পৃথক হয়ে যাওয়ার পরে গভীর অরণ্য সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে সেই কৃপণ আলোর অন্তপুর রচনা করলো আফ্রিকা। এবার আমরা পরের লাইনগুলোই পড়ব। কবি বলছেন যে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। আসলে এইখানে আফ্রিকা সৃষ্টির পরে প্রচুর অবকাশ পেয়েছেন, প্রচুর সময় পেয়েছেন। এই সময়ের মধ্যেই তিনি নিরালায় বসে সংগ্রহ করছিলেন দুর্গমতার রহস্য, নিজেকে কিভাবে দুর্গম করা যায়, এবং এই যে জলস্তর আকাশ এর যে দুর্বোধ্য সংকেত, সেই সংকেতগুলোর রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন। তারপরে বলছেন প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আমরা যদি লক্ষ্য করি আফ্রিকা মহাদেশের দিকে যদি একবার দৃষ্টিপাত করি, দেখতে পাবো আফ্রিকা মহাদেশের একদিকে যেমন সুবিস্তৃত মরুভূমি, অপরদিকে সুগভীর বনরাশি, প্রচুর অরণ্য সৃষ্টি হয়েছে। তো সেই প্রকৃতির যে দৃষ্টি অতীত জাদু,
প্রকৃতি আফ্রিকাকে একটা জাদুময় করে তুলেছেন। সেই সময়তেই আফ্রিকার বুকে মন্ত্র জাগাচ্ছিল। আফ্রিকাকে বলছে তোমার চেতনাতীত মন। কেন চেতনাতীত বলছেন? যে তখন পর্যন্ত সৃষ্টির প্রাকলগ্ন থেকে শুরু করে সেই পর্যন্ত আফ্রিকায় জীবনের অস্তিত্ব, তখন পর্যন্ত জীবন আমরা বলবো না, আসলে মানুষের অস্তিত্ব সেই সময় আফ্রিকায় নেই। আফ্রিকা নিজকে প্রাকৃতিক সম্পদে, নিজকে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ করে তুলেছেন। তারপরেই বলছেন, এবার কবি আফ্রিকা অর্থে আফ্রিকাবাসীকে একটু বোঝানোর চেষ্টা করেছেন। বলছেন, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে, সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের দুন্দুভি নিনাদে। এবার আফ্রিকাবাসী সমস্ত রকমের ভয় ভীতিকে দূর করার জন্য নিজেকে উগ্র করে তুলছিলেন, নিজেকে উগ্র করে বিভীষিকাময় করে তুলে প্রচণ্ড তাণ্ডবের দুন্দুভি নিনাদ, অর্থাৎ যে দুন্দুভি ঢাকের আওয়াজ, সে তাণ্ডব ঘটাবার জন্য সেই আওয়াজের মধ্য দিয়েই তারা নিজকে প্রচণ্ড বিভীষিকাময় করে সব ভয়কে জয় করতে চাইছিলেন। তারা শঙ্কাকে হার মানাতে চাইছিলেন। শুধু তাই নয়, বিদ্রুপকে করছিলেন। কাকে? ভীষণকে। সব কিছু যা আছে তাকে বিদ্রুপ করছিলেন, ব্যঙ্গ করে তুলছিলেন। এই লাইনগুলো অর্থ আমরা এটাই পেলাম। আমরা তার পরবর্তী যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে আমরা দেখব যে আফ্রিকার সেই ছায়াময় পরিস্থিতিতে আফ্রিকার বুকে কিভাবে সভ্য ইউরোপীয়রা শাসন অত্যাচার চালিয়েছে। বলছে, হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। কবি এখানে আফ্রিকাকে ছায়াবৃতা বলছেন। এই ছায়াবৃতার বলার দুটো কারণ আছে। এক হচ্ছে আফ্রিকার যেহেতু গভীর অরণ্যে ঢাকা, আফ্রিকা মহাদেশ প্রচুর গাছপালা আছে, গভীর অরণ্যে ঢাকার জন্য আফ্রিকার যে পৃষ্ঠভূমি তা ছায়াময় হয়ে উঠেছে। সেই জন্য কবি এই ছায়াময় এখানে স্ত্রীলিঙ্গ প্রয়োগ করে ছায়াবৃতা বলেছেন। ছায়ার দ্বারা আবৃত করণ তৎপুরুষ সমাস হবে। ছায়াবৃতাটা যদি আমরা সমাজ বিশ্লেষণ করি তাহলে ছায়ার দ্বারা আবৃত, এটা করণ তৎপুরুষ হবে। তো আফ্রিকাকে তিনি ছায়াবৃতা বলেছেন। আর একটা কারণে ছায়াবৃতা বলছেন যে তখন পর্যন্ত ওই আফ্রিকার সম্পর্কে সভ্য মানুষদের কোনো ধারণা ছিল না। সভ্য মানুষদের আফ্রিকা দেশ বা আফ্রিকা মহাদেশ এবং আফ্রিকাবাসী দুটো সম্পর্কে একটা আবছা ধারণা ছিল তাদের মনে। সেই জন্য কবি এই ছায়াবৃতা শব্দটি প্রয়োগ করেছেন। তাছাড়াও তিনি বলছেন যে অপরিচিত ছিল তোমার মানবরূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। আফ্রিকাকে ছায়াবৃতা বলছেন কালো ঘোমটার নিচে। কেন কালো ঘোমটা শব্দটা প্রয়োগ করলেন? আসলে আফ্রিকার যে প্রাকৃতিক সম্পদ, যে প্রাকৃতিক সৌন্দর্য, সে প্রাকৃতিক সৌন্দর্য যেন পুরো আফ্রিকাকে একটা ঘোমটা দিয়ে ঢেকে রেখেছে, তাই কবি এই কথাটি বলছেন। পরবর্তীকালে তিনি বলছেন, অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। আফ্রিকার যে মানুষ আছে, আফ্রিকাবাসী, এদেরকে তথাকথিত সভ্য ইউরোপীয় শক্তি বা ইউরোপীয় মানুষজন উপেক্ষা করতেন, এদেরকে উপেক্ষার দৃষ্টিতে তাকাতেন। কবি তাই বলছেন যে অপরিচিত ছিল তোমার মানবরূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। তারপরে কবি বলছেন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। কবি এই চার লাইনে বলছেন যে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। আসলে এই লোহার হাতকড়ি কি? লোহার হাতকড়ি হচ্ছে লোহার তৈরি শিকল বিশেষ। আমরা মূলত বর্তমান সময়ে যে পুলিশদের কাছে দেখতে পাই, যারা আসামি ধরার পর আসামিগুলোকে বেঁধে নিয়ে দেয়, হ্যান্ডকাপ বলা হয়, এটাই হচ্ছে হাতকড়ি বা হাতকড়া। তো এই লোহার হাতকড়া নিয়ে আসলো কেন? তারা আফ্রিকার বুকে যেমন শাসন চালালো, যেমন অত্যাচারিত করলো, যেমন লাঞ্ছনা করলো তাদেরকে, ঠিক তেমনি লোহার হাতকড়া
এইখানে আফ্রিকার যে বন্ধন, সে বন্ধন অর্থে ব্যবহার হয়েছে, তার সঙ্গে সঙ্গেই ব্যবহার হয়েছে। আমরা জানি যে সভ্য ইউরোপীয়রা ওই আফ্রিকার থেকে আদিবাসীদেরকে ধরে নিয়ে গিয়ে সভ্য ইউরোপের বাজারে দাস হিসাবে বিক্রি করতেন। এই দাস হিসাবে বিক্রি করাটা এখানে লোহার হাতকড়া শব্দটা প্রয়োগ করেছেন কবি মনে হয়। তারপরেই কবি বলছেন নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আসলে এই নখ বলতে কবি সভ্য ইউরোপীয়দের হাতের নখ নয়, আসলে কবি এখানে কম্পেয়ার করছেন, তুলনা করছেন যে ওই আফ্রিকার অরণ্যে যে নেকড়ে পাওয়া যায়, সেই নেকড়ে যতটা তীক্ষ্ণ, যতটা হিংস্র, তার চাইতে অধিক হিংস্র হলো ওই তথাকথিত সভ্য ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক শ্রেণী। তাদের চরিত্র, তাদের হিংস্রতা বর্ণনা করতে গিয়ে কবি এই লাইনটি প্রয়োগ করেছেন। তারপরে বলছেন এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। কবি তাদেরকে মানুষ ধরার দল বলছেন। কেন মানুষ ধরার দল বলছেন? যে আসলে প্রথমেই বললাম যে সে আফ্রিকার দাস, আফ্রিকার মানুষদেরকে কৃতদাস বানিয়ে তারা সভ্য ইউরোপের বাজারে বিক্রি করতেন। আর বলছেন গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আসলে তারা গর্ব করতেন। কি গর্ব করতেন? যে তারা সভ্য, তারা সভ্য জাতি। এই গর্বে তারা অন্ধ। কেমন অন্ধ ছিল? বলছে আফ্রিকার গভীর অরণ্যে থাকার কারণে যেমন আফ্রিকার ভূপৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাতে পারে না, ঠিক তেমনি তারাও অন্ধ। ওই সূর্যের আলো না পৌঁছানোর জন্য যেমন আফ্রিকার ভূপৃষ্ঠ, আফ্রিকার দেশ অন্ধকার, অনেকে অন্ধকারচ্ছন্ন মহাদেশও বলে থাকেন আফ্রিকাকে, ঠিক তেমনি তারা গর্বে অন্ধ ছিলেন। সভ্যের বর্বর লোভ নগ্ন করল নির্লজ্জ অমানুষতা। আসলে ইউরোপীয়রা নিজেকে সভ্য মনে করতেন। তাদের এই যে সভ্যের লোভ, তাদের মনে যে লোভ ছিল, এই লোভ একটা সময় কি করলো, তাদের যে মানুষত্বের আবরণ ছিল, সেই মানুষত্বের আবরণটা উন্মোচিত করে দিল। সেই আবরণটা খুলে নেওয়া হলো। খুলে নেওয়ার পর তারা যে অমানুষ, সেই অমানুষতা বেরিয়ে পড়লো। এই তাদের লোভ প্রমাণ করে দিল যে তারা আসলেই অমানুষ। তারপরই কবি বলছেন তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দুঃস্ব পায়ের কাটামারা জুতোর তলায় দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। কবি বলছেন যে সেই আফ্রিকার মানুষ, আফ্রিকার পরিবেশ, তার ভাষাহীন ক্রন্দন, সেই আফ্রিকার অরণ্য পথে সেই ক্রন্দনে পরে বাষ্পাকুল হয়ে উঠলো, তাদের চোখের জল বাষ্পে পরিণত হলো, সেই কথা কবি বলতে চাইছেন। তারপরেই বলছেন যে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্ত আর অশ্রুতে মিশে। আফ্রিকার বুকে, আফ্রিকাবাসীর ওপর এই তথাকথিত সভ্য সাম্রাজ্যবাদী শক্তি যে অত্যাচার চালালো, যে শোষণ চালালো, যে শাসন চালালো, সেই শোষণ শাসনের ফলে, অত্যাচারের ফলে তারা রক্তাক্ত হয়ে উঠলো। তাদের শরীর থেকে নিঃসৃত রক্ত এবং চোখের অশ্রু আফ্রিকার যে ধুলো, আফ্রিকার যে ভূমির ওপর ধুলো, সেই ধুলো একটা কাদার পিণ্ডে পরিণত হলো, তা পঙ্কিল হয়ে উঠলো। সেই কাদায় একটা সময় কি হলো, দস্যু বলছেন কাদেরকে? সেই সভ্য ইউরোপীয়দেরকে, যে তাদের কাটা মারা জুতোর তলায় একটা পিণ্ডে পরিণত হলো। পিণ্ড বলতে আমরা যেমন ভাতের কাড়া করি বা মুষ্টি করি, সেটাই এখানে পিণ্ড বলা হচ্ছে। একটা পিণ্ডে পরিণত হয়ে উঠলো। তা চিরচিহ্ন একে দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। আসলে কবি এখানে বলছেন সে আফ্রিকার যে ইতিহাস, ইতিহাস শব্দের অর্থ অতীত দিনের কথা, ইতিহাস হচ্ছে অতীত দিনের কথা। আফ্রিকার যে অতীতের কথা, সেই অতীতের কথায় এই শোষণ, শাসন, লাঞ্ছনা একটা অপমানের দাগ হিসাবে অঙ্কিত হয়ে গেল। তাদের ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিল, একটা অপমানের ইতিহাস এঁকে দিল।
কবি তারপরে অনুচ্ছেদে সেই সভ্য ইউরোপীয়দের দেশের তারা যে কতটা সুখ স্বাচ্ছন্দ্যে আছে তার বর্ণনা দিয়েছেন। কবি বলছেন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবি বলছেন, কবি বোঝাতে চাইলেন যে যখন এই সভ্য ইউরোপীয়রা আফ্রিকার বুকে অত্যাচার চালাচ্ছেন, আফ্রিকাকে লাঞ্ছিত করছেন, আফ্রিকাকে শোষণ করছেন, ঠিক সেই সময় তাদের পাড়ায় সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর আছে। আরও সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সকাল সন্ধ্যায় মন্দিরে মন্দিরে দয়াময় দেবতা অর্থাৎ ভগবান বা ঈশ্বর বা গডকে তারা ডাকছেন, ভগবান গড বা ঈশ্বরের পূজা করছেন। আর তাদের যে শিশুরা সেই সময় মায়ের কোলে খেলা করছে। আসলে এই বর্ণনাতে দিচ্ছেন কবি যে সেই সভ্য ইউরোপীয়রা তখনও সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন। তারপরে কবি বলছেন যে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আসলে কোনো একটা দেশে যখন সুখ সমৃদ্ধ বিরাজ করে তখনই সেই কবির কবিত্ব আসে। তাই বলছেন তাদের দেশের কবি, তাদের কবিতায়, তাদের কবিতার মধ্যে, তাদের সঙ্গীতের মধ্যে সুন্দরের আরাধনা চলছে, তারা সুন্দরের জয়গান করছে। আমরা দেখেছি রবীন্দ্রনাথের কবিতায় অনেক সময় সুন্দরের জয়গান আছে। আবার দেখি সেই দিক থেকে যদি দেখতে যাই যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর কবিতায় একটা দুঃখের ছাপ আছে। আবার দেখেছি কাজী নজরুল ইসলামের কবিতায় সেখানে মানুষের প্রাপ্য অধিকারের জন্য তিনি দাবি জানাচ্ছেন। এক একজন কবির এক এক বৈশিষ্ট্য থাকে, তিনি যেই জায়গা থেকে উঠে এসেছেন সেটাই তার প্রেক্ষাপট, তার কবিতা বা তার কাব্যের প্রেক্ষাপট রচনা করেন। আমরা শেষ অনুচ্ছেদ বা চতুর্থ অনুচ্ছেদে দেখব কবি বলছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। আমরা এর আপাত অর্থ যদি দেখি, কবি বলতে চাইছেন যে আজ পশ্চিম দিগন্তে, পশ্চিম দিকে যখন প্রাদোষকাল অর্থাৎ সন্ধ্যার সময় সূর্য অস্তমিত যাচ্ছে, ঠিক সেই সময় গুপ্ত গহ্বর থেকে অর্থাৎ যে পশুরা দিনে লুকিয়ে থাকে তারা শিকারের জন্য বেরিয়ে আসলো। কিন্তু আসলে কবি বোঝাতে চাইছেন যে সভ্য ইউরোপীয়রা যারা একটা সময় বিভিন্ন দেশে তাদের শোষণ চালিয়েছেন, বিভিন্ন দেশে উপনিবেশিকতা প্রতিষ্ঠা করেছেন, তাদের যে মনের লুকোয়িত ইচ্ছা একটা সময় দেখা গেল যে আমরা যদি বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট 1937 সালের পরবর্তী সময়তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করছে, তাদের সেই সভ্য ইউরোপীয়দের মনের যে লুকানো ইচ্ছা, সেই লুকানো ইচ্ছা প্রকাশ পেল। সেই লুকানো ইচ্ছাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রেক্ষাপট রচনা করলো। সেই লুকানো ইচ্ছার মধ্য দিয়েই তারা ঘোষণা করলো, একটা অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অর্থাৎ এই যুদ্ধ অবসম্ভাবী, যুদ্ধের ফলে পৃথিবী ধ্বংস হতে পারে, পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার কথাটাই কবি বলতে চাইছেন যে এটাই হয়তো পৃথিবীর শেষ সময়, এটাই হয়তো পৃথিবীর অন্তিমকাল। তাই বলছেন দিনের অন্তিমকাল ঘোষণা করলো। কবি তারপরে আহ্বান করছেন, বলছেন এসো যুগান্তের কবি। এই যুগান্তের কবি, কবি বলতে যারা কাব্য লেখেন সেই কবি নয়, কবি এখানে বলছেন সেই সমস্ত শান্তিকামী মানুষদেরকে, যারা সবসময় শান্তি চান, সেই শান্তিকামী মানুষদেরকে আহ্বান করছেন। বলছেন এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে। বলছে এই যে সন্ধ্যা আসছে, সেই সন্ধ্যায় শেষ আলোকে আমরা ওই আফ্রিকার পাশে গিয়ে দাঁড়াই। বলছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কবি এখানে আফ্রিকাকে মানহারা মানবী বলছেন। মানহারা মানে মান হারিয়েছেন যিনি, বহুব্রী সমাস। তো এখানে কবি আফ্রিকাকে বোঝাচ্ছেন যে ওই মানহারা মানবীর পাশে আমরা গিয়ে দাঁড়িয়ে বলি ক্ষমা প্রার্থনা করি। কি যে বলো ক্ষমা করো, তাদের কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নিই। এই শান্তিকামী মানুষ বিশ্বের সমস্ত মানুষের প্রতিভূ হয়ে সেই শান্তিকামী মানুষরা যেন এই আফ্রিকার এই লাঞ্ছনার সময় এই শোষিত আফ্রিকার পাশে আমরা দাঁড়িয়ে সেই শাসক শ্রেণীর হয়ে তাদের কাছ থেকে
ক্ষমা প্রার্থনা করে নিই। এই ক্ষমাটাই যেন বলছেন যে হিংস্র প্রলাপের মধ্য দিয়ে যখন সারা বিশ্বে একটা হিংস্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যুদ্ধ ভাব, সেই সময় যেন এই হিংস্র প্রলাপের মধ্যে দিয়ে এটাই যেন সভ্যতার শেষ পুণ্যবাণী ঘোষিত হোক। বলছেন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বলছেন এটার মধ্যে দিয়ে সভ্যতার শেষ পুণ্যবাণী ঘোষিত হবে। এটাই হলো আফ্রিকা কবিতার লাইন বাই লাইন বিশ্লেষণ। এই কবিতাটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং পরবর্তী যদি তোমাদের কোনো টপিক চাওয়ার থাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।